হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ সরল পোর্টালে কাস্টমাইজেশন কিভাবে করতে হয় এবং তার সঙ্গে কিছু বেসিক্স। লগ ইন করার জন্য আমি WPMS পোর্টালে লগ ইন করবো। সেখান থেকে সহজ সরল বাটনে ক্লিক করব। পোর্টালটি ওপেন হয়ে যাবে। হোম পেজটি দেখতে এরকম হবে। প্রথমে আমি যাব মাস্টার্সে, তারপর PRI বাটনে ক্লিক করব। এখানে আমার কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। তার জন্য আমি অ্যাকশন বাটনে ক্লিক করব। প্রথমে আমি প্যান নাম্বারটা বসাবো, তারপর ট্যান নাম্বার, পঞ্চায়েতের GST নাম্বার, দেন পঞ্চায়েতের অ্যাড্রেসটি বসাবো। তারপর আপডেট বাটনে ক্লিক করব। এরপর আমাকে যেতে হবে পার্টি, তারপর এমপ্লয়ি। এখানে আমার পঞ্চায়েতে যতগুলো স্টাফ আছে তাদের নাম এবং ডিটেলস একে একে ফিল আপ করতে হবে। নামটা বসালাম, তারপর এমপ্লয়ি ID বসাবো। এটা আমাদের স্যালারি পোর্টাল থেকে পাওয়া যাবে। তারপর প্যান নাম্বার বসাবো। এমপ্লয়ি মোবাইল নাম্বার, দেন এমপ্লয়ি ডেজিগনেশন। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আমার পঞ্চায়েতে যতগুলো স্টাফ আছে সবার ডিটেলস একে একে ফিল আপ করতে হবে। এরপর আমি যাব কন্ট্রাক্টর। এখানে কন্ট্রাক্টরের নাম, তার ডেট অফ বার্থ, কন্ট্রাক্টরের GST নাম্বার, প্যান নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। এরপর মোবাইল নাম্বার, তারপর কন্ট্রাক্টরের অ্যাড্রেস, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আমার পঞ্চায়েতে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের ডিটেলসটি একে একে আমি ফিল আপ করে নেব। এরপর আমি যাব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। সেখান থেকে ব্যাংক ও ট্রেজারি ব্রাঞ্চ। এখানে আমার পঞ্চায়েতে যতগুলো অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো যে সমস্ত ব্যাংকে আছে সেই সমস্ত ব্যাংকগুলো একে একে এন্ট্রি করতে হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে গিয়ে ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চ, IFSC, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্রাঞ্চের ইমেল লিখে সাবমিট করতে হবে।
এইভাবে আমাদের ব্যাংকের নামগুলো এন্ট্রি করে নিতে হবে। এরপর আমি যাব অ্যাকাউন্ট কোডে, সেখান থেকে রিয়েল অ্যাকাউন্ট কোডে। এখানে আমার পঞ্চায়েতে যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের ডিটেলসগুলো একে একে ফিল আপ করতে হবে। ধরুন আমার একটা অ্যাকাউন্টের নাম 15 ফাইন্যান্স কমিশন, সেটা আমি লিখলাম। তারপর অ্যাকাউন্ট লিখব A/C। তারপর ওই অ্যাকাউন্টের লাস্ট 4টে ডিজিট আমি বসাবো। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আমার যতগুলো পাসবুক আছে, যেগুলো কারেন্টলি অপারেট করা হয়, সেই সমস্ত পাসবুকগুলোর অ্যাকাউন্ট নাম্বারটা একে একে আমি এন্ট্রি করব। এরপর আমি যাব ওপেনিং ব্যালেন্সে। এখান থেকে ওপেনিং ব্যালেন্স ফর রিয়েল, এখানে আমার ব্যাংকের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ধরুন প্রথমটা আমার 15 ফাইন্যান্স কমিশন সিলেক্ট করলাম। এরপর 15 ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে স্কিমে আমি চয়েস করব সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন, এবং ফিফথ ফাইন্যান্স কমিশনের জন্য আমি সেটা সিলেক্ট করব স্টেট ফাইন্যান্স কমিশন, এবং যেখানে যেটা প্রযোজ্য হবে সেইভাবে আমি ফিল আপ করে যাব। তো আমি সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন সিলেক্ট করলাম। কোন ব্যাংকে আছে অ্যাকাউন্টটা সেই ব্যাংকটা আমি সিলেক্ট করব। ব্যাংকের ব্রাঞ্চটা সিলেক্ট করব, অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো, তারপর মান্থ সিলেক্ট করব এপ্রিল। দেন 1 এপ্রিল 2025-এ আমার যে সাবসিডিয়ারি ক্যাশবুকে যে ব্যালেন্সটা ছিল সেই ফান্ডের জন্য, সেই ব্যালেন্সটা আমি ব্যালেন্স অ্যাজ পার সাবসিডিয়ারি ক্যাশবুকে বসাবো। এবং পাসবুক 1 এপ্রিল 2025-এ যে পাসবুক ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা আমি পাসবুক ব্যালেন্সে বসাবো। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। এইভাবে একে একে সমস্ত অ্যাকাউন্টগুলোর ডিটেলস আমাকে এখানে বসাতে হবে। এরপর আমি যাব চেকবুকে। এখানে আমার আজকের ডেটে অর্থাৎ 1 এপ্রিল 2025-এর আনইউজ চেকগুলো বসাতে হবে। ধরুন ব্যাংক আমার 15 ফাইন্যান্স কমিশন, চেকবুকের নাম্বার হচ্ছে 1 থেকেই শুরু হবে, 1 লিখলাম। আমার আনইউজ চেক নাম্বার আছে প্রথমে, সেই আনইউজ চেকটা বসাচ্ছি, এবং ওই চেকবুকে আর কতগুলো লিপ আছে সেই লিপটি আমি বসিয়ে দিচ্ছি। তারপর সাবমিট করব। এভাবে আমার যতগুলো আনইউজ চেক আছে সেই চেকগুলো একে একে এন্ট্রি করতে হবে। এরপর আমি যাব ওপেনিং ব্যালেন্সে। সেখান থেকে ট্রানজাকশন নট রিফ্লেক্টেড ইন পাসবুক। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে 31 মার্চের পূর্বে ধরুন আপনি কতগুলো চেক লিখেছিলেন যেগুলো ব্যাংকে এখনো এনক্যাশড হয়নি, এইগুলো এন্ট্রি করার জন্য এটা আপনাকে লিখতে হবে।
প্রথমে ট্রানজাকশন ডেট দিলাম ওই চেকের জন্য, এবং চেকটির সংশ্লিষ্ট ভাউচার নাম্বার আমি বসাবো এখানে। তারপর অ্যামাউন্ট বসাবো, কাকে দেওয়া হয়েছিল চেকটি তার নামটি লিখছি, ব্রাঞ্চটা লিখছি, স্ট্যাটাস এক্ষেত্রে রিসিভড বাট নট ইন পাসবুক অথবা ইস্যুড বাট নট ইন পাসবুক। যদি রিসিভ করা হয় সেক্ষেত্রে রিসিভড, আর পাসবুক থেকে যদি ইস্যু করা হয় চেকটি তো ইস্যু হবে। এক্ষেত্রে আমি চেকটি ইস্যু করেছিলাম তাই আমি ইস্যুড বাট নট ইন পাসবুক সিলেক্ট করলাম। কোন হেড থেকে দেওয়া হয়েছে সেই হেডটি আমি লিখব। তারপর ভাউচারের কি কারণে ভাউচারটা দেওয়া হয়েছিল সেই ন্যারেশনটা আমি লিখব। তারপর ইনস্ট্রুমেন্ট টাইপ সিলেক্ট করব চেক, কারণ চেকে দিয়েছিলাম আমি। কোন ডেটে চেকটা দেওয়া হয়েছিল সেটা সিলেক্ট করব। ইনস্ট্রুমেন্ট নাম্বার বসাবো, চেক নাম্বারটা, এবং চেকের ডিটেলসটা একটু বসিয়ে দেবো। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আমার সমস্ত আনএনক্যাশ চেকগুলো এন্ট্রি করে নিতে হবে। যে চেকগুলো আমি এন্ট্রি করলাম সেগুলো আমি কোথায় দেখব? এটা দেখার জন্য ইউটিলিটিতে যাব এবং চেক স্ট্যাটাস অ্যাজ পার পাসবুকে ক্লিক করব। এখানে আমি ডেট রেঞ্জ বসাবো, ধরুন 1 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত। কি করেছিলাম? আমি পেমেন্ট করেছিলাম, পেমেন্ট সিলেক্ট করলাম। কোন ব্যাংক থেকে? ধরুন অনসোর্স রেভিনিউ। এক্ষেত্রে আমি অল সিলেক্ট করব এবং সার্চ করব। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ওই রেঞ্জে আমার 3টে চেক 31 মার্চের পূর্বে ইস্যু করা হয়েছিল, যেগুলো এনক্যাশড হয়নি। এনক্যাশড হয়ে যাওয়ার পরে আপনি পরে এসে এখানে ডেট সিলেক্ট করতে পারেন পাসবুক দেখে, এবং তার সঙ্গে রিমার্কসের জায়গায় লিখে দেবেন এনক্যাশড। এবং সেভ বাটনে ক্লিক করবেন। কিন্তু এনক্যাশ না হলে এটা করার কোনো প্রয়োজন নাই। ধরুন আপনার কাছে 1 এপ্রিল কিছু ক্যাশ ব্যালেন্স ছিল, সেটা আমি কোথায় এন্ট্রি করব? সেটা এন্ট্রি করার জন্য ওপেনিং ব্যালেন্সে যাব, সেখান থেকে ওপেনিং ব্যালেন্স ফর রিয়াল ক্যাশ সিলেক্ট করব। এরপর মান্থ সিলেক্ট করব এবং কত টাকা ক্যাশ ব্যালেন্স ছিল সেটা আমি লিখব। ধরুন 1500 টাকা আমার কাছে ক্যাশ ব্যালেন্স ছিল। এরপর আমি সাবমিট করব। এই ক্যাশ ব্যালেন্সটা আমার কোন কোন অ্যাকাউন্টের সেটা আমি কোথায় এন্ট্রি করব? সেটা এন্ট্রি করার জন্য হেড ওয়াইজ ওপেনিং ব্যালেন্স ও লিকুইড ক্যাশে ক্লিক করব, মান্থ সিলেক্ট করব এবং সার্চ বাটনে ক্লিক করব। এই 1500 টাকা আমার কোন কোন ফান্ডে ছিল এক্ষেত্রে আমাকে সেটা বসিয়ে দিতে হবে। ধরুন ওন ফান্ডে ছিল 1000, এবং ফিফথ এসএফসিতে ছিল 500 টাকা। তাহলে টোটাল 1500 টাকা আমার হয়ে গেল। এবার আমি সেভ বাটনে ক্লিক করব।
এইভাবে আমাদের কাস্টমাইজেশনের প্রসেস কমপ্লিট হলো। এবার আমি আরও কিছু বেসিক্স দেখাবো আপনাদের। ধরুন আপনি এন্ট্রি করতে করতে দেখলেন যে চেক লেখার সময় একটি চেক আপনাকে ক্যান্সেল করতে হচ্ছে। তো আপনি সেটা যখন সহজ সরলে এন্ট্রি করবেন তখন তো আপনাকে সেই চেক নাম্বারটাই দেখাবে। সেটা ক্যান্সেল করার জন্য কি করতে হবে? এই চেকটি আমাকে ক্যান্সেল করতে গেলে ইউটিলিটিতে যেতে হবে, চেক স্ট্যাটাস আপডেটে যেতে হবে, ব্যাংক সিলেক্ট করব, চেক নাম্বারটা বসাবো, দিয়ে সার্চ করব। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা অলরেডি ইস্যু করা হয়ে গেছে। এক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নাই। তাহলে পরের চেকটা দেখা যাক। 349, এটা ইস্যু করা হয়নি। তো ধরুন আমি 348 লিখতে গেছি এবং চেক লেখার সময় দেখলাম যে কোনো কারণবশত ওই চেকটি আমাকে ক্যান্সেল করতে হবে। তো সেক্ষেত্রে আমি 348 নাম্বার ক্যান্সেল করার জন্য 348 নাম্বার সার্চ করব। রিমার্কসের জায়গায় কোন কারণে আমার চেকটি ক্যান্সেল করা হচ্ছে সেই রিজনটি আমি লিখব। তারপর ইস্যুড বাটনে ক্লিক করব। এটা করলে আপনি সহজ সরলে যখন ভাউচার এন্ট্রি করবেন তখন আপনাকে 348 না দেখিয়ে পরের চেকটি দেখাবে। মান্থ ক্লোজ কিভাবে করব? মান্থ ক্লোজ করার জন্য ইউটিলিটিতে যাবেন, তারপর মান্থ অ্যাকাউন্ট ক্লোজিং, কোন মাস ক্লোজ করবেন সেই মাসটি সিলেক্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন লাস্ট কোন মান্থ ক্লোজ হয়েছে। এক্ষেত্রে আমার মার্চ পর্যন্ত ক্লোজ করা আছে, তাই মার্চ দেখাচ্ছে। আমি যখন এপ্রিল ক্লোজ করব তখন লাস্ট মান্থ ক্লোজড এপ্রিল 2024-25 দেখাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।